আজ মহান বিজয় দিবস এবং সেই উপলক্ষে কোয়াব অনুষ্ঠিত করেছে একটা প্রীতি ম্যাচ। কোয়াব অপরাজেয় বনাম কোয়াব অদম্য। নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজের মধ্যেকার লড়াই হবে। টেল ইটস হেড মেহেদী হাসান মিরাজ। আমরা ফিল্ডিং করব, কারণ যেহেতু আমাদের এখানে মিরপুরে ডিউ একটা ফ্যাক্টর আছে, সো চেষ্টা করব যে বোলাররা যদি ভালো বল করে একটা টোটাল একটা স্কোর দাঁড় করাতে পারে, ব্যাটসম্যানদের জন্য ইজি হয়ে যাবে। অপরাজেয়র অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তার সাথে থাকবে নুরুল হাসান সোহান, আব্দুল গাফফার সাকলাইন, জাকের আলী অনিক, জিশান, মোহাম্মদ মিঠুন, নাহিদ রানা, পারভেজ হোসেন ইমন, রাকিবুল হাসান, রিপন মণ্ডল এবং শামীম পাটোয়ারি। অন্যদিকে কোয়াব অদম্য মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে আকবর আলী, আফিফ হোসেন ধ্রুব, হাবিবুর রহমান সোহান, হাসান মাহমুদ, মাহিদুল অঙ্কন, মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ নাইম শেখ, শরীফুল, তানভীর বাঁহাতি স্পিনার এবং তানজিদ হাসান তামিম। বাংলাদেশের অন্যতম সেরা দুজন আম্পায়ার মাসুদুর রহমান মুকুল, নিয়মিতই তাকে আমরা দেখি প্রথম বলটা করবেন। তারই উঠতি তারকা বললে মোটেও কিন্তু ভুল হবে না, আক্রমণাত্মক এই ব্যাটার শরীফুল ইসলাম, বাঁহাতি মিডিয়াম ফাস্ট বোলার। এখন সব ঠিকঠাক। প্রথম বল শরীফুল অফ স্টাম্পের বাইরে, একটুখানি বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিল। পারভেজ হোসেন ইমনের কাছ থেকেও একটা বুনো শট যদি আমরা বলি কোনো ভুল হবে না, এবং এটাই আসলে তার কাছ থেকে আমরা আশা করি। আরও একবার পায়ের কোনো কাজ কিন্তু ছিল না এই যাত্রা ইমনের কাছ থেকে। শরীফুল একটুখানি কথার লড়াইয়ে মেতে উঠেছেন পারভেজ হোসেন ইমনের সাথে। ইমন যদিও সরে গেলেন এবং শরীফুলও শেষমেশ একটা হাসি দিয়েই তাকে বললেন যে সব কিছু ঠিকঠাক আছে, টেনশন নেওয়ার কিছু নেই। ভালো সূচনা করেছেন শরীফুল এবং আবারও স্লিপ সরিয়ে ফেললেও উইকেটের পেছনে কিন্তু ক্যাচ নেওয়ার মতো আরো দুজন ফিল্ডার রয়েছেন, যার মধ্যে মাহিদুল অঙ্কন খুব সহজে প্রথম ক্যাচটা লুফে নিলেন। শরীফুলের দুর্দান্ত একটা ওভারের পরিসমাপ্তি ঘটলো একটা সফল ডেলিভারির মাধ্যমে একটা উইকেট তুলে নিয়ে। তিনি চিন্তা করলেন যে এবার আরেকটু হাত খুলে খেলার চেষ্টা করি। ব্যাটে বলেই করতে পারছিলেন না, এবার পেরেছেন, তবে সেটা সরাসরি উইকেট রক্ষকের কাছে। ভালো একটা ক্যাচ, স্মার্ট ক্যাচ। শরীফুলের উদযাপন তো হবেই, কারণ তিনি প্ল্যান অনুযায়ী বোলিং করেছেন, কন্ডিশন বুঝে। এবং উইকেটের কথা বলছিলাম, কোনো উইকেট যায়নি, এখন একটা গিয়েছে। দুর্দান্ত জিশান আলম, বিশাল একটা ছক্কা। এই শটটারই অপেক্ষা করছিলেন যেন তিনি। প্রথমবারের মতো বাউন্ডারি এই ম্যাচে, এবং সেটাও একটা 6-এর মাধ্যমে। জিশানের ব্যাট থেকে হবে সেটার চান্স অনেক বেশি ছিল। মার্কুটে ব্যাটিংটা করতে পছন্দ করেন, এবার কিন্তু শুধুমাত্র টাইমিং এর উপর তিনি খেলেছেন, কবজির মোচড়ে। এবার ভালো একটা সংযোগ ঘটেছে ব্যাটে বলের। বল ড্রপ করে একটুখানি গতি হারিয়েছিল বটে, তবে সেটা যথেষ্ট ছিল না তাওহিদ হৃদয় বলটাকে ধরে ফেলার জন্য। আসছেন জিশান, হয়তোবা ক্যাপ্টেন শান্ত তাকে কিছু একটা বলেছে। এমনই হতে পারে যে প্রত্যেক বলে বলে মারছেন জিশান। আরো একবার যদি আমরা দেখে নিই, জায়গায় দাঁড়িয়ে তিনি খেলেছিলেন এবং বলটা একটুখানি ব্যাটের ওপরের দিকে। জিশান আলম আরো একবার উঠিয়ে মেরেছিলেন। তাওহিদ হৃদয় ভাবছিলেন যে নাজমুল হোসেন শান্ত উঠিয়ে মেরেছেন। বাঁহাতি ব্যাটাররা যখন অফসাইডে এই ধরনের শট খেলে দেখতে দুর্দান্ত লাগে, তবে তাওহিদ হৃদয় যেটা করলেন সেটা মোটেও দুর্দান্ত কিছু ছিল না। 4টা রান পেয়ে যাবেন এবার জিশান আলম। তাকে আসলে আজ আটকে রাখা সম্ভব না। আরো একটা ভালো টাইমিং এবার আমরা লক্ষ্য করলাম জিশানের কাছ থেকে অন সাইডে। এই ধরনের একটা শট খেলেই তিনি কিন্তু 6 হাঁকিয়েছিলেন।
এবার অবশ্য 4টি রান পেয়ে গেলেন এবং এটাকে আপনি অনেকটা শর্ট টার্ম জ্যাব বা ফ্লিক। লং অন আছে তো কি হয়েছে, অফসাইড তো খালি হয়ে গেছে। জিশান আলম এবার সেদিকেই খেললেন, চেষ্টা করেছিলেন সোহান একটু ফুটবল স্কিলস দেখাতে, তবে সেটা সম্ভবপর হয়নি। হোয়াট এ শট! জিশান আলম আজকে সন্ধ্যার সবচেয়ে দুর্দান্ত, সবচেয়ে দর্শনীয় শটটা খেললেন মাত্র। এবার এই বলটাকে আটকানো আর সম্ভব হবে না। মাঠে দাঁড়ানো প্রত্যেকটা ফিল্ডার তাকিয়ে তাকিয়ে দেখলেন এবং এখন আসলে বলটা কুড়িয়ে আনতে হবে বাইরে থেকে। 19 রানের অত্যন্ত খরুচে একটা ওভার। জিশান আলম অফ স্টাম্পের বাইরে ফুলার লেংথের বল, মাটিতে খেলবার কোনো চেষ্টাই করেননি। তিনি জানেন যে 30 গজের বৃত্তের বাইরে আর কোনো ফিল্ডার নেই সেই বলগুলোকে আটকানোর জন্য। কাট করেছেন, আরো একবার গ্যাপটা পাবেন, আরো একটা বাউন্ডারি। বলছিলাম জিশানের ব্যাটে রানের ফোয়ারা ছুটছে, আরো একটা বাউন্ডারি, ব্যাক টু ব্যাক বাউন্ডারি হাঁকিয়ে চলেছেন জিশান আলম। দুর্দান্ত, এত সুন্দর পায়ের কাজ দেখলাম এই বলটিতে এবং নাবিল চোখ ছুঁয়ে দেখার মতো। দেখেন ব্যাকফুটে গেলেন, শরীরের ব্যালেন্সটাকে ঠিক জায়গায় রাখলেন, পজিশন মতো রাখলেন, তারপর একটা স্কোয়ার ড্রাইভ দেখার মতো। এবং বলটা 1 ইঞ্চিও কিন্তু উপরে ছিল না, পুরো গ্রাউন্ডেড। দেখেন কত সুন্দর এবং পাওয়ারটা খুব ভালো জেনারেট করেছেন, ব্যালেন্সটা ছিল দেখার মতো। আবারও কিন্তু শুকে দিয়েছিলেন, এবার কি আউট হয়ে গেলেন কিনা, এবং সম্ভবত হ্যাঁ, স্নিকো থাকলে আমরা দেখতে পেতাম যে কত বড় স্পর্শ ওখানে ব্যাটে লেগেছে। যাক, শেষ পর্যন্ত জিসান আলম মহামূল্যবান উইকেট অবশ্যই বলতে হবে ওখানে অপরাজয়ের জন্য, কারণ তিনি কিন্তু যথেষ্ট ফায়ারি একটা ইনিংস খেলছিলেন। আমরা দেখছি বলটা এবং বুদ্ধির খেলায়, অনেকটা বুদ্ধির খেলায় কিন্তু হারিয়ে দিয়েছেন এবং সুইং করে অনেকখানি বল কিন্তু ডেভিয়েট করেছে, যে কারণে লাইনটা শেষ পর্যন্ত মিস করেছেন ওখানে জিসান আলম। শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত তিনি আঙুলটা তুলে দিয়েছেন এবং আপনি বলছিলেন ইন্টেন্সিটির কথা, আমরা কিন্তু দেখছি ক্রিকেটারদের তহবিলে যাবে। ব্যাকফুটে দারুণ পুশ, লেট কাট, দেখে শুনে গ্যাপটা বের করে নিয়েছেন মোহাম্মদ মিথুন। বাউন্ডারি দিয়ে ফিনিশ হবে ওভারের। পাওয়ার প্লে শেষে 54 বোর্ডে অপরাজয় স্কোয়াডের 2 উইকেটের বিনিময়ে। ব্যাটে বলে কানেকশনটা হয়েছে, ফিল্ডার ছুটছেন ওই জায়গাটায়, ক্যাচের সম্ভাবনা আছে। বিউটিফুল ক্যাচ বাই সাইফুদ্দিন, এক্সিলেন্ট ক্যাচ, অনেকখানি গ্রাউন্ড কভার করেছেন, ডাইভিং এফোর্ট। ফিরতে হচ্ছে মোহাম্মদ মিথুনকে। এবং বলছিলাম যে তানভীর ইসলাম তিনি কিন্তু ব্যাটসম্যানদের সঙ্গে একটা মাইন্ড গেম খেলছেন। পেসের ভ্যারিয়েশন ছিল, যে বলটা তিনি তার পূর্ণ গতির বল, সেই পূর্ণ গতির বল কিন্তু ছিল না, ফ্লাইটটা দিয়েছিলেন, বলের গতি কমিয়ে দিয়েছিলেন। জানেন মোহাম্মদ মিথুন বড় বড় শট খেলেন, সেটা খেলতে চেয়েছিলেন মিড উইকেটের ওপর দিয়ে। বাউন্ডারি সীমানায় কিন্তু অসাধারণ একটা ক্যাচ নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে রানিং যে ক্যাচটা অনেকখানি দৌড়ে এসে কিন্তু কভার করতে হচ্ছে সাইফুদ্দিনের। চমৎকার একটা দিন তার যাচ্ছে, ভালো বোলিং করেছেন, ব্যাটসম্যানদের না বিশ্বাস তুলেছেন, দলকে খেলায় ফিরিয়েছেন বল হাতে, এখন নিলেন একটি ক্যাচ। দারুণ কামব্যাক। এই মুহূর্তে মনে হচ্ছে যে আমাদের নিজস্ব মানে কর্পোরেট কালচারের মধ্যেই আমরা সবসময় স্পোর্টসকে অনেক বেশি উৎসাহিত করি। আমাদের নিজস্ব মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একটা ইনডোর ক্লাব আছে, সেই ক্লাব থেকে আমরা নিয়মিত ফুটবল কার্নিভাল, তারপর ক্রিকেট কার্নিভাল এসব অর্গানাইজ করা হয়ে থাকে এবং এগুলো আমরা চাই যে আমাদের এই ক্লাবগুলোতে এবং এই কার্নিভালগুলোতে আমাদের যে সমস্ত এমপ্লয়ি সবসময় খুব খেলাধুলার সাথে সম্পৃক্ত, তাদেরকে নিয়ে আমরা যদিও করি, কিন্তু আমাদের ন্যাশনাল লেভেলেও আমাদের কন্ট্রিবিউশন থাকবে ইনশাল্লাহ। এটা আমাদের বলের পেসটা কমিয়ে দিয়েছিলেন, কিন্তু বোলার লেন ডেলিভারি অফ স্টাম্পের অনেক বাইরে ছিল, হাতটা খোলার সুযোগ পেয়েছেন ওখানে নুরুল হাসান সোহান। বড় একটা শট খেলেছেন, একাধিক রানের জন্য গেছেন। আমরা কিন্তু খুব প্রত্যাশিতভাবে যেটা আসলে আকাঙ্ক্ষা করছিলাম যে মাঠে যথেষ্ট রকম দর্শক হবে, সেটা কিন্তু আমরা পেয়েছি। আমি জানি না সুযোগটা পাবো কিনা, তবে সুযোগ পেলে শান্তকে আমি প্রশ্ন করতে চাই, কোয়াবের প্রেসিডেন্ট আপনার টিমে, আপনি অন্য টিমকে কিভাবে কমিটির দল বলছেন? হ্যাঁ, সেটা তো
যাই হোক, পারস্পরিক একটা যুদ্ধ আমরা বাহাস, একটা কথার লড়াই, সেটা কিন্তু মানে সাধারণত আমরা দেখি অ্যাশেজের আগে, ভারত পাকিস্তান ম্যাচের আগে যেরকম কথার লড়াই হয় না, সেরকম একটা বিষয় হয়ে গেছে। নিয়ে কিন্তু আজকে খেলছে মেহেদী হাসান মিরাজের দল। বলতে বলতে অপরাজেয় ব্যাটসম্যান নুরুল হাসান সোহান তিনি কিন্তু সামনে গেলেন, বেড়ে খেললেন এবং বল চলে গেল সীমানার উপরে, এক বাউন্সে সীমানার বাইরে কাউ কর্নার অঞ্চল দিয়ে। আফিফের প্রথম বলটিকে কিন্তু তিনি 4 দিয়ে ওয়েলকাম করলেন। দেখার মতো শট, খুব ভালো পিক করেছেন। আফিফের প্রথম বলটাই অফ স্পিনার। স্টাম্পের বাইরে সামনে বেড়ে খেলতে চেয়েছিলেন, পাটা হাওয়ায় উঠে গেল, স্টাম্প ভেঙে দিলেন ওখানে উইকেট রক্ষক আকবর আলী। খুব শার্প ছিলেন তিনি পেছনে, এবং ওখানে লেগ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল তিনি আউটের সিদ্ধান্ত জানালেন এবং প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন সোহান। এই ওভারে একটা চমৎকার শট দিয়ে শুরু করেছিলেন, কিন্তু প্রাণটাও গেল তার এই ওভারে। আমরা রিপিটে দেখতে পাচ্ছি পাটা চলে গিয়েছিল এবং ব্যালেন্স হারিয়ে পেয়েছিলেন সম্ভবত অন দ্য লাইন। ইয়েস, নাথিং বিহাইন্ড দ্য লাইন, অন দ্য লাইন ছিলেন, যে কারণে ওখানে লেগ আম্পায়ার তাকে আউট দিয়ে দিয়েছেন। বাতাসেও ছিল ইনফ্যাক্ট, অন্য কিছু নয়। এবার অফ স্টাম্পের বাইরে রুম পেয়েছিলেন, সজোরে চালিয়েছেন, টিপ কাভার অঞ্চল দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। প্রথম 4 জাকেরের ব্যাটে। অফসাইড নিয়ে খেলেছেন এবং সেখানে দর্শকদের কাছ থেকেও কিন্তু বেশ ভালো একটা চিয়ার সাথে সাথে পেয়েছেন। জায়গা করে শাফল করেছিলেন অফ স্টাম্পে এবং দেখলেন যে শাফল করার পরে আরো আউটসাইড অফ স্টাম্প, না হলে কিন্তু ওয়াইড হতে পারতো ফর শিওর। ওয়াইডের দাগের বাইরেই যাচ্ছিল বলটা। এবারে চালিয়েছেন, সজোরে চালিয়েছেন, কানেকশনটা দারুণ, কাউ কর্নার অঞ্চল দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। বিগ 6 ফ্রম শান্ত। একেবারে নিজেদের ডাগ আউটের সামনে বলটা তিনি পাঠিয়ে দিলেন এবং ক্যাপ্টেন বনাম ক্যাপ্টেনের একটা লড়াই হচ্ছে বাংলাদেশের জাতীয় দলের মধ্যে। এই মুহূর্তে আরো 4টি রান শান্তর ব্যাট থেকে রিভার্স সুইপে, এবং আমরা চলে যাচ্ছি সরাসরি স্টেডিয়ামের ডাগ আউটের কাছাকাছি, যেখানে সাজ্জাদ উদাস আছেন একজনের সাথে ইন্টারভিউ করার জন্য। নাদিম ভাই সম্ভবত আমার কথা শুনবেন না এই মুহূর্তে, একটু অপেক্ষা করছি আমরা। টি-20 ম্যাচের যে জিনিসটা হয় আর কি, কিছুক্ষণ পরপরই 4 এবং 6। নাদিম ভাই আপনার কাছে আসতে যাচ্ছি, প্রথমে বিজয় দিবসের শুভেচ্ছা। ঠিকই শট বাই শান্ত, কাজে এলো না, ধরা পড়লেন। শরীফুলের সেকেন্ড উইকেট। প্রথমে ভাবছিলেন একটা ল্যাপ শট খেলবেন, পরে সেই ভাবনাটা দূরে সরিয়ে অফসাইডেই খেলার চেষ্টা করেছেন। ওভার দ্য টপ খেলার চেষ্টা ছিল, কানেকশনটা ঠিকঠাক হয়নি, একেবারে সরাসরি হাতে। অনেকটা সময় ক্রিজে কাটিয়ে উইকেটে সেট হয়ে প্যাভিলিয়নে ফিরছেন শান্ত। এটা হয় প্রিমেডিটেটেড শট খেলতে গেলে, এবং বলছিলাম যে বড় হয়তো বা শট খেলতে চাইবেন, সেই ধরনের বড় শট খেলতে গিয়ে চিকি হতে চেয়েছিলেন এবং সেখান থেকে 30 রান করে তিনি ফেরত চলে যান। এগেইন আ বাউন্সার, শামিমের ট্রেডমার্ক শট, ছক্কা। রানের খাতা শামিম খুললেন ওই ট্রেডমার্ক শটে, ছক্কা হাঁকিয়ে থার্ড ম্যান অঞ্চলের ওপর দিয়ে। শটটা খেলেছেন কন্ট্রোলড বলতে হবে, তবে আরেকটু স্লোয়ার হয়ে গেলে বিপদ ঘটতে পারতো। সেখানে কিন্তু ফিল্ডার রাখা হয়েছিল মোহাম্মদ সাইফুদ্দিন, তিনি দেখলেন যে ঠিক তার মাথার ওপর দিয়ে হাতের নাগালের বাইরে বলটা পড়েছে, খুব একটা দূরে ছিলেন না তিনি। এবার কিন্তু মিস ফিল্ডিং, এবং সেই সুযোগে আরো 2টা রান 3টা রান হয় কিনা সেটাও দেখার বিষয়। ভালো ফিল্ডিং এফোর্ট, 2টা রান পেয়েছেন শামীম পাটওয়ারি এই ছবিটাতে, এবং এবার আরো একবার উইকেট পেয়ে গেলেন আফিফ। দ্বিতীয় ওভারে দ্বিতীয় উইকেট, এবং বড় একটা উইকেট শামীম হোসেন পাটওয়ারির। ভালো টাচে ছিলেন, মনে হচ্ছিল ভালো একটা ফিনিশিং টাচ পাবে অপরাজয় স্কোয়াড শামীমের মাধ্যমে, তবে মিস করে গেছেন।
অনসাইডে ঠেলতে গিয়েছিলেন, এর আগের দুটা বলেই ডাবলস আদায় করেছিলেন, 7 বলে 10 করে। স্পেশালিস্ট। তবে জাকের আলী অনেক বলছেন আমিও একজন স্পেশালিস্ট, বড় শট খেলার স্পেশালিস্ট, মিড উইকেট দিয়ে উড়ে উড়ে অনেক দূরে। আরো একবার মিড উইকেটের ওপর দিয়ে উড়ে উড়ে অনেক দূরে, এবং সাইফুদ্দিন প্রতিশোধটা নিয়ে নিলেন। লো ফুল টস ছিল ইয়র্কারের প্রচেষ্টা, জাকের আলী নিজের উপর হতাশ হবেন, টেনে আনলেন স্টাম্পের ওপর। 6-2-6 এবং উইকেট। এবং বলটা সম্ভবত বাতাসে একটু সুইং করেছিলেন তিনি, বলের লেন্থটা ফুলটস হলেও পিক করতে পারেননি, ইনসাইড এজ হয়ে একেবারে 450 স্টাম্পের বল টেনে আনলেন নিজের স্টাম্পে এবং বোল্ড হয়ে গেলেন। ভালো কামব্যাক সাইফুদ্দিনের জন্য অবশ্যই বলতে হয়। আজকে তার দিন, চমৎকার বোলিং তিনি করছেন, এটা তিনি তার ক্ষোভটাও মনে হয় ছাড়লেন বোধহয়। এই ম্যাচের যে প্রদর্শনী, গতি কমিয়ে দিয়েছিলেন, ঠুকে দিয়েছেন। ওয়াও, আব্দুল গাফফার সাকলাইন, দেখে বোঝাই যায়নি পুল শটটার পেছনে এতটা জোর ছিল। আবারও কিন্তু খেলেছেন, এবারও বাউন্ডারি পাবেন এবং এবার স্কয়ার লেগ দিয়ে আব্দুল গাফফার সাকলাইন, তিনি এখন ফায়ারিং। আফিফের প্রথম বলটা ওয়েলকাম করলেন একটা 6 দিয়ে মেহরাব অনি, তিনিও ছন্দে রয়েছেন। এমার্জিং এশিয়া কাপে আমরা দেখেছি তার হাতে যে জাদু রয়েছে, অনেক বড় বড় শট খেলতে পারেন, সেটা কিন্তু দেখালেন এই পর্যায়ে এসে। প্রথম বলটি থেকে হাঁটু গেড়ে বসে একেবারে লগনটাকে টার্গেট করলেন। আব্দুল গাফফার সাকলাইন, ব্যাটের সুইংটা কি দুর্দান্ত ছিল, কবজির ব্যবহারটা করেছেন তিনি, যার কারণে একটু অতিরিক্ত জোর পেয়েছিলেন এই শটটাতে। এবং আব্দুল গাফফার সাকলাইনের ব্যাটিং এ একটা লেজিনেস রয়েছে, শটগুলো মনে হয় যে খুব বেশি পাওয়ার জেনারেট তিনি করেননি, কিন্তু বিগ ম্যান, হাতে আসলে অনেক পাওয়ার রয়েছে এবং বেশ সময় নিয়ে খেলতে পারেন, সেটা দেখাচ্ছেন। দারুণ একজন অলরাউন্ডার এবং খুব সম্ভাবনাময়। জায়গা করে নিয়েছেন চমৎকার ভাবে এবং ড্রপ। হাসান মাহমুদ, দিনটা ভালো যাচ্ছে না, না বল হাতে না এই মাত্র একটা ক্যাচ তিনি ড্রপ করলেন, যদিও রানিং ক্যাচ ছিল। পরের বলটা লম্বা ব্যাটসম্যান, পেস এবং বাউন্সে কিছুটা তিনি ওখানে ব্যাটসম্যানকে বিট করেছেন। বল হাওয়ায় যাচ্ছে ফিল্ডারের কাছে এবং শেষ পর্যন্ত নিতে পেরেছেন। হ্যাঁ, হাবিবুর রহমান সোহান, দুর্দান্ত একটা ক্যাচ। এবং আমার মনে হয় যে অন্তত একটা ট্রাপ করেছিলেন ওখানে শরীফুল। খুব ক্যালকুলেটিভ বোলিং, বুদ্ধিদীপ্ত বোলিং। আব্দুল গাফফার সাকলাইনকে তিনি অনেকটা ফাঁদে ফেলেছেন। ওভার দ্য উইকেট এসেছেন, একেবারে ওয়াইড লাইনে বলটা ফেলেছেন, অফ স্টাম্পের অনেক বাইরে, এবং যেটা প্রত্যাশা করেছিলেন সেটাই হয়েছে। আউটসাইড এজ হয়েছেন, থার্ড ম্যানের দিকে বলটা গেছে এবং ভালো একটা ক্যাচ ওখানে হাবিবুর রহমান সোহান নিয়েছেন এবং বিগ হিটিং আব্দুল গাফফার সাকলাইন তিনি প্যাভিলিয়নে চলে যাচ্ছেন। অষ্টম উইকেটের পতন ঘটেছে অপরাজেয়, 156 উইকেটে। স্কুপ খেলার চেষ্টা, পারলেন না ঠিক মতো খেলতে মেহরাব অনি, তিনি কিন্তু সাইফুদ্দিনের তৃতীয় শিকারে পরিণত হলেন। নবম উইকেটের পতন ঘটল। 160 পার হওয়া এখন কঠিন হয়ে যাচ্ছে অপরাজেয়র জন্য। দর্শকদের একাংশ ভালোবাসার ক্রিকেট সেটা উদযাপন করার জন্য, দেখার জন্য, বিজয় দিবসের এই অরণ্য সাধারণ দিনটিতে বাঙালি জাতির জন্য যে অসাধারণ সেই দিনটিতে দর্শকরা হাজির হয়েছেন। মেহরাব অনি, বলের পেসটা কম থাকায় কিন্তু তিনি আসলে শেষ পর্যন্ত শটটা যেভাবে খেলতে চেয়েছিলেন সেটা পারলেন না এবং এক্ষেত্রে সফলতা অবশ্যই সাইফুদ্দিনের, পেসটা কমিয়ে দিয়েছিলেন। এবং সতীর্থ ফাস্ট বোলার শরীফুল রিভার্স কাপে ক্যাচটা ধরেছেন। চমৎকার চমৎকার, এই পর্যায়ে এসে 11 নম্বর ব্যাটসম্যানের কাছ থেকে এর চেয়ে বেটার কিছু বোধহয় আপনি রিপন মন্ডল যদিও একটা রানই পেয়েছেন,
আমার মনে হয় প্রোডাকশনের যে পরিচালক রয়েছেন তার কাছ থেকে এই শটটা তিনি চেয়ে নেবেন, যে দুর্দান্ত একটা শট খেলেছেন। যাই হোক, একটা রান দিয়ে ওভারটা শেষ হলো, একটা রান দিয়ে ইনিংসটা শেষ হলো। শেষ 10 ওভারে 94 রান অপরাজেয় তারা কিন্তু করতে পেরেছে, যেটা কিন্তু অবশ্যই বলতে হবে। 166, 9 উইকেটে। আমরা স্কোর কার্ডটা দেখতে পাচ্ছি। জিসান আলমের সঙ্গে কথা বলছিলেন সাজ্জাদ উদাস। সেই জিসান যিনি 22 বলে 44 রানের একটা ইনিংস খেলেছেন। কোয়াব অদম্য সেই দলটি 6 জন বোলারকে ব্যবহার করেছে, এর মধ্যে 2 উদ্বোধনী বোলার শরীফুল এবং সাইফুদ্দিন। 167 রান দরকার হবে 120 বল থেকে। কোয়াব অদম্য বনাম কোয়াব অপরাজেয় যে ম্যাচটা আপনারা দেখছেন টি স্পোর্টসের পর্দায়। এখন আমরা দেখতে পাচ্ছি হাবিবুর রহমান সোহান, তিনি আগে ভাগে চলে এসেছেন। নাহিদ রানা বল হাতে প্রস্তুত হচ্ছেন। কমবক্সে আমরা দুজন রয়েছি, আইমাজুল মুর্শেদ এবং নাবিল কাইসার। ধন্যবাদ মঞ্জুর মুর্শেদ। বড় একটা রান নাহিদ রানা। ফার্স্ট বল তুলে মেরেছেন হাবিবুর রহমান সোহান, বল চলে যাচ্ছে লং অফ অঞ্চল দিয়ে সীমানার দিকে। ভালো ফিল্ডিং ক্যাপ্টেন শান্তর। এবারে ওয়েবার্ড, যেটা বলছিলাম, যখন আপনি এ ধরনের গতিতে বল করবেন তখন বাজে বল করার সম্ভাবনা থেকেই যায়। চতুর্থ ডেলিভারিতে সেটাই যেন দেখালেন নাহিদ রানা। লেগ স্ট্যাম্পের বাইরে আউটসুইং করে বেরিয়ে গেছে, সেটা ধরবার সামর্থ্য ছিল না উইকেট কিপারের। এক্সট্রা 5টা রান হোয়াইট থেকে একটা সোজা ব্যাটে খেলেছেন, আউট হওয়ার সম্ভাবনা। দারুণ ক্যাচ, ব্যাক প্যাডলিং করে হাবিবুর রহমান সোহানকে প্যাভিলিয়নের পথটা চিনিয়ে দেবেন নাজমুল হোসেন শান্ত। ক্রেডিট গোস টু এস এম মেহরব, খানিকটা ঝুলিয়ে দিয়েছিলেন, ট্র্যাপ সাজিয়েছিলেন, সেই ট্র্যাপেই কাটা পড়লেন হাবিবুর রহমান সোহান। দারুণ বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সি বলতে হয়। তার রিজার্ভ বোলারকে তিনি ব্যবহার করেছেন ওখানে। হাবিবুর রহমান সোহান তিনি মনে করেছিলেন এই বোলারটিকে আমি শুরু থেকে চার্জ করব। প্রথম বলটি ঠিকমতো টাইমিংটা পারফেক্ট হয়নি, যদি পারফেক্ট হতো তাহলে হয়তোবা তিনি বাউন্ডারি ক্লিয়ার করতে পারতেন, সেটি পারলেন না। এবং একটা স্বস্তি কিন্তু অন্তত এবারে লং অনে বাউন্ডারি নাইম শেখের ব্যাটে প্রথম বাউন্ডারি। জানতেন মিডনটা ভেতরে ঢোকানো, অন দ্য আপ খেলতে কখনোই ভয় পান না নাইম শেখ। প্রথম বাউন্ডারি নাইমের ব্যাটে। রুমটা পেয়েছিলেন, সময় পেয়েছেন, হাঁটু গেড়ে শটটা খেলার জন্য যথেষ্ট সময় ছিল ব্যাটসম্যানের হাতে এবং সেটাই করেছেন। এবং বিপিএল মানেই হচ্ছে নাইম শেখের ঝলকানি হলো। আবারও খেলেছেন, আবারও একই জায়গায় এবং বল চলে যাচ্ছে সীমানার বাইরে। দেখার মতো পরপর দুটি শট। মেহরাব অনিকে তিনি পরপর দুটি 4 মেরে অন্তত দেখিয়ে দিলেন যে জয়ের পানেই ছুটছে ওখানে টিম অদম্য, কোয়াব অদম্য। নাইম ইজ অ্যাগ্রেসিভ ব্যাটার, অন দ্য আপ খেলতে কখনোই ভয় পান না। যে কথাটা কিছুক্ষণ আগেই বলছিলাম সেই কাজটাই করছেন, পাওয়ার প্লে কাজে লাগাচ্ছেন, করেন নাইম। আবার তুলেছেন, আবারও অন দ্য আপ, আবারও বল চলে যাবে সীমানার দিকে। হ্যাট্রিক অফ বাউন্ডারিজ ফ্রম নাইম। এক্সিলেন্ট ব্যাটিং। পাওয়ার প্লেটা কিভাবে এবার ডাউন দ্য গ্রাউন্ড স্ট্রেইট 6। 4 বলে 14 তো ছিলেন, 5 বলে 20-এ পৌঁছে গেছেন নাইম শেখ। 400 স্ট্রাইক রেটে যেন ব্যাট করছেন। 2 ওভার শেষে বোর্ডে জমা 30, 1 উইকেটে ঝড় তুললেন নাইম শেখ মেহরাবের ওপর দিয়ে। নাইম ঝড় তুলছেন, আবারও লাগিয়েছেন, আবারও চালিয়েছেন, আবারও বাউন্ডারি পাবেন। এক্সিলেন্ট ব্যাটিং। হাফ ট্র্যাকার বল ছিল রিপন মন্ডলের, ব্যাক ফুটে দারুণ পাঞ্চ নাইম শেখের। এবং কতটা ছন্দে থাকলে একজন ব্যাটসম্যান এই ধরনের শট অনায়াসে খেলতে পারেন। এবং দেখেন মাত্র 1 বাউন্সে বল চলে গেল সীমানার বাইরে। পেসটাও যে খুব বেশি রিপন মন্ডলের তা না, সেটা ভালো মতো পিক করেছেন ওখানে নাইম শেখ। ও বিউটিফুল ডেলিভারি। তবে নাইম শেখ জানতেন কি করবেন নাহিদ রানা, তিনি প্রস্তুত ছিলেন একটা বাউন্সারের জন্য। চিকি শট,
তুলে দিয়েছেন উইকেট কিপারের মাথার ওপর দিয়ে, বল চলে গেছে একেবারে দ্রুত লয় সীমানার দিকে। আরো একটা বাউন্ডারি নাইম শেখের ব্যাটে। শেষ বল এবারে চালিয়েছেন, ড্রাইভ করেছেন, বাউন্ডারি পাবেন তানজিদ তামিমের ব্যাটে প্রথম বাউন্ডারি। 4 ওভার শেষে বোর্ডে 45, 1 উইকেটে। এবং খুব চমৎকার দেখেন এই পেসের একজন বোলারের এগেনস্টে এত সুন্দর পিট মুভমেন্ট করে উইকেটের সামনে এসে। জি সমস্যা, এবারে আউট। যেটা বলছিলাম অফসাইড না লেগ সাইডেই খেলতে তারা বেশি পছন্দ করেন, সেই কাজটাই করতে গেলেন তানজিদ তামিম। তবে পরাস্ত হলেন রিপন মণ্ডলের পেইসে। পুল করার চেষ্টা ছিল, তবে বলের গতিতে তিনি হয়েছেন বিভ্রান্ত। ব্যাটের ওপরের কানায় লেগে সহজ ক্যাচ, শর্ট ফাইন লেগে। দুর্দান্ত বোলিং রিপন মণ্ডলের কাছ থেকে। তিনি জানেন যে আসলে তানজিদ তামিম একটুখানি অস্থির হয়ে পড়ছেন এবং বারবার তিনি কিন্তু সেটা দেখাচ্ছিলেন, কখনো একটুখানি জায়গা করে নিয়ে মারার চেষ্টা, কখনো এগিয়ে এসে মারবার চেষ্টা। এ যাত্রা একেবারে শরীর বরাবর বলটা ছুড়ে দিয়েছিলেন। 14 বল থেকে 6 রান। রিপন এবার লেগ সাইডে ফাইন লেগ অঞ্চলে ঠেলেছেন, ফিল্ডার আছে ওই জায়গাটায়, তবে ফিল্ডার নাগাল পাবেন না, বল চলে যাবে সীমানার বাইরে। গুড স্টার্ট ফ্রম হৃদয়, স্টার্টেড উইথ আ বাউন্ডারি। প্লেসমেন্ট খুব ভালো একটা প্লেসমেন্ট ছিল। 50 রান পূর্ণ হয়ে গেছে 5.5 ওভারেই। পায়ের উপরে বল রিপন মণ্ডল, ভালো বল ছিল না মোটেও, বিশেষ করে ফাইন লেগ যখন সার্কেলের ভেতর থাকবেন। তো এবার অফ স্টাম্পের ওপরে নাইস শট, চিকি শট, গ্লাইড করে দিয়েছেন, বল চলে যাচ্ছে থার্ড ম্যান অঞ্চল দিয়ে সীমানার বাইরে। শুধু পাওয়ার না, ক্লাসটাও যে আছে, গ্যাপটাও যে তিনি খুঁজে বের করতে পারেন, সেটাই যেন জানান দিলে নাইম। ছেলেবেলায় যখন আমরা অঙ্ক করতাম, জ্যামিতি করতাম, সম্পাদ্যতে কম্পাসের একেবারে আছে। আমাদের সামনে একটা কোয়াবের আমাদের সামনে আরেকটা প্রোগ্রাম আছে। তো আমরা শর্ট টাইম এর মধ্যে আমরা যেই কাজগুলি করছি, তো আল্লাহর মধ্যে আমরা আরও ভালো কাজ করব 2 বছরের মধ্যে কোয়াবের থেকে। বেশ জমজমাট একটা ম্যাচ হচ্ছে, সেটা নিশ্চয়ই উপভোগ করছেন। শাকের বিপক্ষে এই মুহূর্তে ডাউন দ্য গ্রাউন্ড খেলার চেষ্টা করেছিলেন, ব্যাটের বাইরের কানায় লেগেছে, তবে ফলাফল তিনি যেটা চেয়েছিলেন সেটাই। আরো একটা বাউন্ডারি। গোটা আসতে হচ্ছে বাংলাদেশ এ দলের হয়ে। নাইম শেখ কি দুর্দান্ত একটা জায়গা খুঁজে নিয়েছেন, একটুখানি খাটো লেংথ জায়গা পেয়েছিলেন এবং ব্যাকওয়ার্ড পয়েন্টের কোনো সুযোগ ছিল না সেটাকে আটকানোর। গিয়েছে অসাধারণ পেকিং এবং তাওহিদ হৃদয় কতক্ষণ আর নাইম শেখের ওই বড় বড় শট দেখবেন। নিজেও এবার একটা বড় শট উপহার দিলেন। শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত একটু আড়মোড়া ভাঙার সুযোগ পেলেন। এই শীতের সন্ধ্যায় মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছেন, দুহাত প্রসারিত করে ছক্কাটাও দেখালেন। বড় শট, অনেক বড় শট। আপনি যদি লক্ষ্য করেন একদম এবার কিন্তু উইট পেয়ে গিয়েছিলেন, ব্যাট চালানোর মতো রুম পেয়ে গিয়েছিলেন এবং হাফ বলই লেন্থে অলমোস্ট, এবং সেই বলটিতে 4 মারা ছাড়া আমার মনে হয় নাইম শেখের কিছু করণীয় ছিল না। নাইম সেটাই করেছেন এবং একই সঙ্গে 50 একেবারে বলতে বলতে আবেদন এবং আঙুল উঠে গেল মাসুদুর রহমান মুকুলের। এবং উইকেটের সামনে রাকিবুল উইকেট টেকিং বোলার, যখন উইকেটের প্রয়োজন হন তিনি ব্রেক থ্রু এনে দিতে পারেন, সেই প্রমাণটা তিনি আবার রাখলেন। অনেকটাই স্লটের বলই ছিল, তবে তাওহিদ হৃদয় ব্যাটে বলে করতে পারেননি, কারণ পেস এবং বলের যে বাউন্স দুটোতেই তিনি পরাস্ত হয়েছেন। মনে করেছিলেন আরেকটু বেশি হয়তো বা পেস থাকবে, বলে ঝুলিয়ে দিয়েছিলেন রাকিবুল, পেস কমিয়ে এনে গুড কাম ব্যাক। হৃদয় 25 রান করে ফেরত চলে যাচ্ছেন 98, 3 উইকেটে। ওয়াট আ শট আফিফের ব্যাট থেকে। ওভারটা শেষ করলেন প্রবাবলি এই ম্যাচের সবচেয়ে সেরা শটটা খেলে।
বড় শট খেলবার চেষ্টা, ফিল্ডার আছেন ওখানে, তবে হাতে লেগে বলটা চলে গেল সীমানার ওপারে। 6টা রানের জন্য আশার সঞ্চার হয়েছিল বটে, তবে সে আশায় গুড়ে বালি। এক্সিলেন্ট ব্যাটিং, হাফ টাকা ডেলিভারি, ব্যাক ফুটে গিয়ে সজোরে খেলেছেন। জাস্ট লুক অ্যাট হিজ পাওয়ার, জায়গায় দাঁড়িয়ে ছক্কা হাঁকালেন নাইম শেখ। তার ব্যাটিং এর শুরু থেকে আমরা বলছিলাম কেন বিপিএল, এবারে ডাউন দ্য গ্রাউন্ড, স্ট্রেইট লাইক এন অ্যারো, বিউটিফুল শট, ফলাফল একই, ছক্কা। আরো একবার জায়গায় দাঁড়িয়ে ছক্কা হাঁকালেন নাইম শেখ। নাইম শেখ যেন জেদের বসে আবারও মেরে দেখালেন যে না, আমার ছক্কা আসলে ওই ক্যাচ হতে হতে হলো না, এতে আমি সন্তুষ্ট থাকবো না। রিকার্ড রানরেটটা 6-এর ঘরে নেমে এসেছে এবং এই বাউন্ডারিটিতে সেটা 6-এর নিচে নামবে। ক্রস ড্যামেজ, এবার চালিয়েছেন আফিফ, বলের গতিটা কাজে লাগালেন দারুণ ভাবে। কমেন্টেটর স্কার্স বলতে যে কথাটা আছে সেটাই যেন দেখালেন আফিফ। বলছিলাম যে কোনো কিছুই হতে পারে, আফিফ যেন এই ছক্কা দিয়ে জানালেন না, এই ম্যাচে জয়ী দলটা তারাই হবেন। এই ধরনের শট যখন আফিফ হোসেন ধ্রুব খেলেন তখন অসংখ্য আফিফ হোসেন ধ্রুব 1 পা 2 পা এগিয়ে এসে যে শটটা খেললেন সেটাতে উচ্চতা পেয়েছেন, দূরত্ব পাননি। জাকের আলী অনিক প্রস্তুত ছিলেন, এক্সট্রা কাভারে ধরা পড়লেন আফিফ। অবশেষে একটা উইকেট এবং ম্যাচটা আস্তে আস্তে শেষের পথে নিয়ে যাচ্ছিলেন আফিফ, এবং নিশ্চিতভাবে হতাশ হবেন যে ফিনিশিং টাচটা দিয়ে আসতে পারলেন না, শেষ পর্যন্ত ক্রিজে থাকতে পারলেন না। ম্যাচটা হয়তো তার দলই জিতবে। এখনও ক্রিজে আছেন নাইম শেখ, রিকোয়ার্ড রান রেটটা 5-এর ঘরে। এখনকার টি-20 এরাতে শেষ 5 ওভারে 10 করে লাগলেও হাতে যদি উইকেট থাকে আপনি খুব বেশি ঘাবড়াবেন না। সেখানে রান রেট রিকোয়ার্ড 5-এর ঘরে একেবারেই মামুলি ব্যাপার। দুর্দান্ত একটা ইয়র্কার, রিপন মণ্ডল ইয়র্কার করতে কতটুকু সিদ্ধহস্ত সেটা কিন্তু কিছুদিন আগেই আমরা দেখেছি রাইজিং স্টার এশিয়া কাপে, বিশেষ করে বললে ভারতের বিপক্ষে ম্যাচে সুপার ওভার যেখানে 0 রানে ভারতকে অল আউট করে দিয়েছিলেন। 19তম ওভারে 6টা ইয়র্কার এভাবে ছুড়ে দিয়েছিলেন। ডেলিভার করাটা নেক্সট টু ইম্পসিবল। এবারে আউটের আবেদন করছিলেন রিপন মণ্ডল, তবে বোল্ড হয়ে গেছেন, সেটা নিজেই খেয়াল করেননি। একটা হিফ করার চেষ্টা ছিল নাইম শেখের, তবে লেগ স্টাম্পের পেলটা কিন্তু উড়ে গেছে। নাইমও নিশ্চিতভাবেই ফিনিশ করতে না পারায় আক্ষেপে পূর্বেন। জাস্ট দেখুন, ভাগ্যটা সহায় ছিল না, একেবারেই সহায় ছিল না। লেগ সাইডে হিফ করতে চেয়েছেন, একেবারে গড়িয়ে গড়িয়ে বলটা আঘাত হান লেগ স্টাম্পে শরফুদ্দুল্লাহ ইবনে সৈকতের কাছে। তিনি তখন জানতেনও না যে বোল্ড হয়ে গেছেন নাইম শেখ। এক্সিলেন্ট ইনিংস। পরের বল ফুলার লেংথে, রান আউট একটা সম্ভাবনা, ডিরেক্ট হিট, লেটস সি হোয়াট হ্যাপেন্স। পৌঁছে গেছেন হয়তো মাহিদুল অঙ্কন। ইয়েস, হি ইজ ইন, হি ইজ ওয়েল ইন। ক্যাচের মতো, এবং নাহিদ রানা তিনি ক্যাচটা নিলেন। মাহিদুল ইসলাম অঙ্কন তিনি প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন শেষ বেলায় এসে। আবার টিম অপরাজেয়, তাদের অপরাজেয় মানসিকতা দেখাচ্ছেন। মুক্তিযুদ্ধে যে চেতনা, যে অপরাজেয় মানসিকতার ছবি আমরা মুক্তিযোদ্ধাদের মধ্যে দেখেছিলাম, পুরো দেশবাসীর মধ্যে দেখেছিলাম, সেটা টিম অপরাজয়ের মধ্যে দেখছি যে কঠিন সময়ে তারা ফিরে আসার একটা চেষ্টায় কিন্তু রত। কেন তাদের নাম অপরাজেয় সেই প্রমাণটা তারা এই মুহূর্তে রাখছেন। অন্তত 6ষ্ঠ উইকেটের পতন ঘটল এবং খুব প্রতিদ্বন্দ্বিপূর্ণ একটা ম্যাচ আমরা যে দেখছি, তার কারণ হচ্ছে দুই দলেরই নাছোড়বান্দা মানসিকতা। বোল্ড হয়ে গেছেন, স্টাম্প ভেঙে গেছে এবং দুর্দান্ত একটা ডেলিভারি ওখানে রিপন মণ্ডলের, যে স্টাম্পটা ভেঙে দিল এবং এত সুন্দর ফুলার লেন ডেলিভারি। বলের লাইনটা পিক করতে পারেননি ওখানে, ব্যাট এবং প্যাডের মাঝখান দিয়ে কিন্তু বলটা লেগেছে স্টাম্পে। রিপন মণ্ডল দারুণভাবে উদযাপন করলেন
দারুণ ছন্দে তিনি রয়েছেন। ইমার্জিং এশিয়া কাপে তিনি যেভাবে দলকে জিতিয়েছিলেন, চমৎকার ওখানে পুল, দেখার মতো শট, চমৎকার কানেক্ট করেছিলেন, বাউন্সের উপর চড়ে বসেছিলেন মেহেদী হাসান মিরাজ, রোল অফ দ্য রিস্ট চমৎকার, দেখার মতো, হুক করলেন ইনফ্যাক্ট, এবং এক বাউন্সে বল চলে গেল সীমানার বাইরে। 4টি রান, কিছুটা হলেও ফ্লিক করতে চেয়েছিলেন, ব্যাটে খেলেছেন কিনা জানি না, তবে বাউন্ডারি পাবেন, 4টি রান। এবং সমীকরণটা আরেকটু সহজ হয়ে গেল মিরাজ এবং তার দলের জন্য। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট বলতে হবে। গত ওভারে হুকের মাধ্যমে 2-এর ইঙ্গিত, তবে বল গড়িয়ে গড়িয়ে সীমানা পেরিয়ে 4 রান সাইফুদ্দিনের ব্যাট থেকে, এবং ম্যাচ উইনিং রানগুলো আসলো তার কাছ থেকে। একই সঙ্গে কোয়াব অদম্য, তারা 3 উইকেটে হারিয়ে দিল মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন কোয়াব অদম্য, তারা হারিয়ে দিল কোয়াব অপরাজেয়কে, যে দলটি নেতৃত্বে ছিলেন নাজমুল হোসেন শান্ত। টসটাও জিতেছিলেন মেহেদী হাসান মিরাজ, দিন শেষে ম্যাচটাও জিতলেন তিনি, এবং দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ আমরা উপভোগ করলাম। 166 রান করেছিল কোয়াব অপরাজেয়, জবাবে সেটা পার হয়ে গেছে কোয়াব অদম্য। 3 উইকেট হাতে রেখে বাংলাদেশের জাতীয় পতাকা উঠছে। মুক্তিযুদ্ধের চেতনা, বিজয়ের চেতনা আজ কাজ করেছে ক্রিকেটারদের মাঝে এমন একটি ম্যাচে, যেখানে বাংলা ভাষায় দুটি অসাধারণ শব্দ অদম্য এবং অপরাজেয়, দুটি শব্দকে ধারণ করে দুটো দল হয়েছে। দেশের শীর্ষ 24 জন ক্রিকেটার তারা ম্যাচ খেলেছে। শরীফুলের হাতে আমরা জাতীয় পতাকা দেখতে পাচ্ছি, ক্রিকেটাররা জাতীয় পতাকা নিয়ে মাঠে নেমেছেন, এবং এটা হচ্ছে এই দেশটাকে তারা যে ভালোবাসেন, তারা যে ধারণ করেন, তারা যে এই দেশের এক একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সেটার প্রমাণত আজকে তারা রাখছেন। দেশের প্রতি তাদের যে কমিটমেন্ট, তাদের যে ভালোবাসা, সেটার প্রকাশ করছেন। একটি মহৎ উদ্দেশ্যে এই ম্যাচটি হয়েছে, সেই উদ্দেশ্যটা ক্রিকেটারদের স্বার্থে, ক্রিকেটারদের পাশে থাকার স্বার্থে। বিজয়ী দলের হাতে ট্রফি এবং ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড দেওয়া হবে সেখানে। নাইম শেখ 44 বলে 76 রানে দারুণ একটা ইনিংস খেলেছেন, তারপর রিপন মন্ডলের বলে তিনি বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন, কিন্তু তার দল শেষ পর্যন্ত বিজয়ী হয়েছে। 167 ফর 7, এবং ব্যাটিং কার্ডটা বুঝিয়ে দিচ্ছে যে কিছু কিছু বোলারের বেশ এক্সপেন্সিভ হতে হচ্ছে। শামীম হোসেন পাটওয়ারির ওই দুটো ওভার 15 করে তিনি দিয়েছেন, 15.5 রান করে দিয়েছেন, এবং সাকলাইনের 2 ওভার, সাকলাইনকে আমরা সাধারণত একটু ভালো, প্রথমে টস হেরে ব্যাটিং এ নামে 166 রান করতে তারা সক্ষম হয়। শরীফুলের 3 উইকেট 28 রানে, এবং সাইফুদ্দিনের 3 উইকেট 41 রানে। এই দুটো ডেফিনেটলি পিক অফ দ্য বোলার্সের মধ্যে থাকবে, বিশেষ করে শরীফুলের উইকেটগুলো। এবং ইন রিপ্লাই নাইম শেখের 76, সেটা 167 রান করতে হেল্প করে। ট্রফি এবং জয়ী দল টিম অদম্যের জন্য থাকছে 2 লাখ টাকার পুরস্কার, এবং মিরাজ বুঝে নিচ্ছেন কোয়া প্রেসিডেন্ট মোহাম্মদ মিথুনের হাত থেকে এই ম্যাচের ট্রফিটা। মোহাম্মদ মিরাজ, মেহেদী হাসান মিরাজ, ক্যাপ্টেন, টিম অদম্য, আজকের ম্যাচের জয়ী দল। তবে এই ম্যাচে হারা দলেরও আসলে মন খারাপ করার কিছু নাই, ডিফারেন্ট একটা আয়োজন ছিল কোয়াবের, এবং ছুটির দিনে বিজয় দিবসে যে দর্শকরা ছুটে এসেছেন, যারা মাঠে খেলাটা উপভোগ করেছেন, তাদের সবাইকেও ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই কোয়াবকে। মিরাজ টিম অদমের ক্যাপ্টেন, তিনি বুঝে নিয়েছেন ট্রফিটা, এবং সবাইকে অনুরোধ জানাবো ফটো সেশনে অংশ নেওয়ার জন্য। Thank you all for joining T Sports. Thank you. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.